হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয় হলো পলিটি ও ইকোনমি বা অর্থনীতি। পরীক্ষায় এখান থেকে একটি কি দুটি প্রশ্ন এসেই থাকে। অতএব এই পলিটি বা ইকোনমি চ্যাপ্টারটি বা ক্লাসটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করো। যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই বেটার, গুড। এবং যদি না পড়তে পারো বা করতে পারো তাহলে অবশ্যই বইটিকে একটু ভালো করে দেখো। সামান্য পলিটির সাধারণ জ্ঞান থেকেই প্রশ্নগুলো এসে থাকে, খুব একটি নয়, একটি কি দুটি প্রশ্ন এসে থাকে। চলো ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো 7, 10, 15, 20। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 15টি। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো 15 জন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনী ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনী ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? অপশান এ 41 নম্বর ধারা, অপশান বি 44 নম্বর ধারায়, অপশান সি 43 নম্বর, অপশান ডি 44 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 44 নম্বর ধারায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েতকে কার্যকরী ব্যবস্থা করার প্রকাশ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? অপশান এ 40 নম্বর ধারা, অপশান বি 41 নম্বর ধারা, অপশান সি 42 নম্বর ধারায়, অপশান ডি 43 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 40 নম্বর ধারায়। অর্থাৎ ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশিত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না? অর্থাৎ রাষ্ট্রের দ্বারা পরিচালিত কোনো বিদ্যালয়ে বা সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকারকে কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গর ভেদে অস্বীকার করা যাবে না। অপশান এ 26 নম্বর ধারায়, অপশান বি 27 নম্বর ধারায়, অপশান সি 28 নম্বর ধারায়, অপশান ডি 29 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 29 নম্বর ধারায়। অর্থাৎ 29 নম্বর ধারায় বলা আছে, কোনো ছাত্রকে বা ছাত্রীকে তার লিঙ্গ, ধর্ম, বর্ণ ইত্যাদির পরিপ্রেক্ষিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি নেওয়ার কথা অস্বীকার করা যাবে না। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? অর্থাৎ রাষ্ট্রের সাহায্যপ্রাপ্ত কোনো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা কত নম্বর ধারায় বলা আছে? অপশান এ 25 নম্বর ধারায়, অপশান বি 26 নম্বর ধারায়, অপশান সি 27 নম্বর ধারায়, অপশান ডি 28 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 28 নম্বর ধারায়। অর্থাৎ 28 নম্বর ধারায় কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার প্রদান করা হয়েছে, অধিকার প্রদান করা হয়েছে? অপশান এ 16 নম্বর ধারায়, অপশান বি 17 নম্বর ধারায়, অপশান সি 18 নম্বর ধারায়, অপশান ডি 19 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় সংবিধানে বাক স্বাধীনতার কথা স্বীকার করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকারের অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় এটা এসেছে। কত নম্বর ধারায় অস্পৃশ্যতার অধিকার দেওয়া হয়েছে বা অস্পৃশ্যতার অবলুপ্তির কথা ঘোষণা করা হয়েছে? অপশান এ 12 নম্বর ধারায়, অপশান বি 15 নম্বর ধারায়, অপশান সি 16 নম্বর ধারায়, অপশান ডি 17 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 17 নম্বর ধারায়। অর্থাৎ 17 নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? অপশান এ 10 নম্বর ধারায়, অপশান বি 11, অপশান সি 12, অপশান ডি 13 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 12 নম্বর ধারায়। 12 নম্বর ধারায় সংবিধানে
ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী 9 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ। সিটিজেনশিপ সিটিজেনশিপ কত নম্বর অংশে বা সম্বন্ধে বলা হয়েছে? 1 নম্বর অংশে, 2 নম্বর অংশে, 3 নম্বর অংশে, না 4 নম্বর অংশে? অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 না পার্ট 4? এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশন বি, 2 নম্বর অংশে। বি হবে সঠিক উত্তর। অর্থাৎ ভারতীয় সংবিধানের 2 নম্বর অংশে মানে পার্ট 2 এ নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো মানে অপশান এ 1 নম্বর ধারায়, অপশান বি 2 নম্বর ধারায়, অপশান সি 3 নম্বর ধারায়, অপশান ডি 4 নম্বর ধারায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 1 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্র সরকারের এখতিয়ারভুক্ত? অর্থাৎ নিচের করগুলির মধ্যে কোন করটি কেন্দ্র সরকার নেয়? অপশান এ কর্পোরেশন কর, অপশান বি বৃত্তি কর, অপশান সি ভূমি রাজস্ব কর, অপশান ডি মদের উপর অন্তঃশুল্ক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কর্পোরেশন কর। কর্পোরেশন করটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পার্লামেন্টের কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অপশান এ ভারতের প্রধানমন্ত্রী, অপশান বি লোকসভার অধ্যক্ষ, অপশান সি ভারতের রাষ্ট্রপতি, অপশান ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় আর পুরোপুরি এককেন্দ্রিকও নয়। এই কথাটা হলো এটা হলো উভয় সমন্বয়। কথাটি কে বলেছিলেন? ভারতের সংবিধান হলো পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটি হলো উভয় সমন্বয়। কথাটি কে বলেছিলেন? জওহরলাল নেহরু, ডি বসু, ডক্টর আম্বেদকর না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ডি বসু। ডি বসু এই কথাটি বলেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কটি? আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা হলো অপশান এ 40টি, অপশান বি 47, অপশান সি 50, অপশান ডি 57। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি 47টি। অর্থাৎ আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা হলো 47টি। আমাদের পরবর্তী প্রশ্ন অর্থনীতি থেকে প্রশ্ন। অর্থনীতি 2-1টি প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করে যাবে। কি জানি 1-2টি পরীক্ষা প্রশ্ন হয়তো পরীক্ষায় এসে যেতেও পারে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় 1950, 1951, 1952 না 1954? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1952 সালে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল 1952 সালে। পরবর্তী প্রশ্ন হলো নীতি আয়োগ গঠিত হলো। নীতি আয়োগ গঠিত হলো কীভাবে? কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, ভারতের সংবিধান সংশোধনীর ফলে, এ ও বি উভয় সত্যি না কোনোটি নয়? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। নীতি আয়োগ গঠিত হলো NITI নীতি আয়োগ গঠিত হলো কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল অপশান এ 5%, অপশান বি 10%, অপশান সি 18%, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি 18%। অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 18%। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় কোন সাল থেকে? ভারতবর্ষের বার্ষিক পরিকল্পনা করা হয়েছিল 1969 থেকে 1971 সালের মধ্যে, 1966 থেকে 1969 সালের মধ্যে, 1968 থেকে 1970 সালের মধ্যে
উপরে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, 1966 থেকে 1969 সালের মধ্যে ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করে? ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন? অপশান এ ষষ্ঠ, অপশান বি সপ্তম, অপশান সি দশম, অপশান ডি উপরে কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরের কোনোটিই নয়। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটি বা বইটির লেখক কে? ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটির লেখক হলো জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, রমেশচন্দ্র দত্ত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, দাদাভাই নওরোজি। অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ মানে সম্পদের বহির্নির্গমন তত্ত্বটি দিয়েছিলেন দাদাভাই নওরোজি। তখন তিনি দেখিয়েছিলেন যে ভারতবর্ষের অর্থ কীভাবে বিদেশিদের হাতে বা দেশের অন্যত্ব বেরিয়ে যাচ্ছে। অতএব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেল কমেন্টস করে জানিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রস্তুতিতে একটু সাহায্য করে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, মনোযোগ বাড়াও, মনের সাহস দাও। এইভাবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।